এখন প্রকাশের স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আমার সঙ্গে আছেন আজকে মিডিয়া সেলের বিএনপি মিডিয়া সেলের প্রধান ডক্টর মহিউদ্দিন আলমগীর পাভেল। পাভেল, আপনাকে স্বাগত। আমরা আপনার সঙ্গে যে আলোচনা করতে চাই, ভোটের তো আমরা একদম চৌকাঠে পা দিয়ে রেখেছি বলা যায়। সেই জায়গা থেকে আপনারা কি মনে করছেন যে এই যে এবার যে প্রচারণা হলো বা হচ্ছে একদম শেষ মুহূর্তে, তো আমরা সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যে আচরণবিধি বলেছিল প্রচারণার ক্ষেত্রে আপনারা রাজনৈতিক দলগুলো সেটা কতটুকু রক্ষা করতে পারলেন? ধন্যবাদ। আমার মনে হয় এটা একটা মিশ্র কথা বলা যেতে পারে আর কি। যেমন আচরণবিধিতে তো আসলে যে কথাগুলো মোটা দাগে বলা থাকে সেগুলোর যদি আমরা বিশ্লেষণের দিকে যাই তাহলে সেখানে তো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকে, যে যেমন ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করা নিষেধ বা করবো না আমরা, বা এরকম একটা অঙ্গীকার থাকে। আবার থাকে যে ধর্মকে রাজনীতির জন্য ব্যবহার করা বা এই ধরনের কোনো একটা প্রলোভন দেয়া, এটার ব্যাপারটাও থাকে। আবার থাকে যে ব্যক্তিগত তথ্যের ব্যাপারে কারো স্পর্শকাতর জায়গাগুলোকে স্পর্শ না করা অথবা প্রলুব্ধ করবার মতো কোনো কাজ না করা, এগুলো আর কি। তো এই সেই জায়গাগুলোতে যে একদম পরিবেশ বিঘ্নিত হয়নি সে কথা মোটেও বলা যাবে না, সেটা হয়েছে। আবার এটাও ঠিক যে প্রচারণার ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছিল যে সাদা কালো ব্যবহার করা যাবে, করতে হবে শুধুমাত্র প্রচারের জন্য, ব্যানার তৈরি করা যাবে, পোস্টার করা যাবে না, বিলবোর্ড করা যেতে পারে, এরকম। তো এখন হয় কি যে আবার এদিকে তারা বলছেন যে অনলাইনে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কোনো সুযোগ নেই, অনলাইনে তো কালার ব্যবহার করছে। তো এটা আমার হচ্ছে ইসি বোধহয় অত বাস্তবতাটা বিবেচনাতে নেয়নি, কারণ এখন তো অনলাইন বা টেলিভিশনেতে মানুষ ছবিতে রঙিনই রাখে। তো সে জায়গায় এটা সাদা কালোর মধ্যে রাখার মধ্যে দিয়ে তারা কি এটা বোধহয় ব্যয়ের সাশ্রয়ী হওয়ার চিন্তা করেছেন। আবার তারা যে ব্যয়ের যে মাত্রাটা নির্ধারণ করে দিয়েছেন যে কয়েক লক্ষ টাকার মধ্যে এটা সীমিত রেখেছেন, 30 লক্ষ টাকা অতিক্রম করেও উনি ফিগারটা হতে 26 লক্ষ টাকার কাছাকাছি। তো এখন এই সীমিত টাকায় যেটা বাস্তবায়ন করা সম্ভব না সেটা বোধহয় ইসি নিজেও জানে, যে একটা নির্বাচনী এলাকায় যদি 6 লক্ষ ভোটার থাকেন আর সেখানে যদি প্রায় কোনো জায়গাতে 120, 30, 40 পর্যন্ত নির্বাচনী কেন্দ্র আছে, সেই নির্বাচনী কেন্দ্রতে পোলিং এজেন্ট নিয়োগ করা থেকে শুরু করে বেশ কিছু কাজ আছে যেটা সেই দিনের জন্য করা। এবং এবারে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যেহেতু এখানে আমরা জানি যে গণভোটের একটা ব্যাপার আছে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটোর জন্য নির্বাচন প্রক্রিয়া লম্বা হবে। তো এই লম্বা সময়টাতে যে প্রস্তুতির মানে ভোট গ্রহণের প্রক্রিয়াটা এটা লম্বা হবে, সেখানে এটাকে দ্রুত তার সাথে করা। এবং আমরা এর আগে যে প্রবণতাগুলো দেখেছি যে ভোটের গতিকে শ্লথ করে দেওয়া, এবং ঠিক প্রথম দিকেই মিডিয়া কু করার একটা চেষ্টা হয় আর কি, যে একটা তথাকথিত একটা এক্সিট পোলের নামে কোনো একটা বিশেষ সংবাদ মাধ্যম হয়তো একটা খবর নিয়ে বা অনলাইন মিডিয়াতে একটা গুজব ছড়িয়ে দিয়ে একটা বোঝাবার চেষ্টা হলো যে পুরো দেশের নির্বাচনী হাওয়ায় একটা দিকে চলে গেছে, এবং দেশের অন্যদেরকে সেখানে তাদেরকে এই জায়গাতে সিদ্ধান্তের কাছে আসতে মোটামুটি বলতে পারে যে মনস্তাত্ত্বিকভাবে ব্ল্যাকমেলিং করা। এই ব্যাপারগুলো যে হতে পারে এই আশঙ্কার বাইরে কিন্তু এখনও নির্বাচনটি নেই। তো সুতরাং নির্বাচন কমিশন এই জায়গাতে কতটা সতর্ক হয়েছেন এটা বলা মুশকিল। আরও কতগুলো জিনিস আছে যেগুলো জনমনের কখনোই প্রশ্নের মধ্যে ছিল না। আসলে তুষার, সত্যি কথা বলতে কি যে অগাস্ট পরবর্তী একটা প্রত্যাশা ছিল যে নির্বাচন হবে একটা, কিন্তু নির্বাচনে একটা রণাঙ্গন হবে বা যুদ্ধক্ষেত্র হবে এটা কিন্তু মানুষ প্রত্যাশা করেনি। মানুষ চেয়েছে একটা প্রত্যেকটা দল নির্বাচনে অংশ নেবে, তারা তাদের দলের পক্ষ থেকে তারা মানুষের জন্য কি করতে চায়, তাদের পরিকল্পনা কি, সে কথাগুলো তারা বলবেন, ভোটাররা বেছে নেবে, ভোটাররা তার বেছে নেবেন। ভোটারকে ঠিক এরকমভাবে প্রভাবিত করা বা মানে যেটা যারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলছেন, তারা আবার পেছনে পেছনে ফিল্ডটাকে অসম করবার জন্য যে চেষ্টাটা, সেটা কিন্তু অবিরত করে যাচ্ছে। এবার যে ভোটটা হচ্ছে আসলে সমতল জমিন সমতল হওয়ার আগেই ভোট হচ্ছে, সেটা বলছেন আপনি? আমি বলতে চাই কি যে জমিকে সমতল হওয়ার সুযোগই দেওয়া হয়নি বলতে গেলে। মানে মানে কিছু কিছু জিনিস আছে যেটা আপনি চিন্তাই করবেন না, কল্পনাতেই নেই আপনার। যেমন কোনো রাজনৈতিক দল আর কি, আমি কোনো একটা দলের নাম না ধরেই বলি, তারা যদি চিন্তা করে থাকে যে তাদের দেশের বিশেষ কিছু জায়গাতে তাদের বেশ শক্ত অবস্থান আছে আর কোনো জায়গাতে তাদের অবস্থানটা দুর্বল, সেরকম নেই, জেতার সম্ভাবনা কম, তারা ওই জেতার সম্ভাবনা যে জায়গাতে কম আছে সেই জায়গার ভোটারগুলোকে তারা তাদের যে জায়গাগুলোতে তাদের প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা আছে সেই জায়গায় একটা বিপুল সংখ্যক ভোটার মাইগ্রেট করেছে তারা।
এমনও দেখা যাচ্ছে যে একই হোল্ডিংয়ে প্রায় 30-40 জন লোকের নাম, তারা ওই জায়গায় চাকরিও করে না, ব্যবসাও করে না। তারা তো কৌশল কর্মক্ষেত্রে নিবেই, নেই। কিন্তু আপনারা সেই কৌশলকে কিভাবে? এটাকে তুষার কৌশল বোধে বলা যাবে আচ্ছা, না। এটা এটাকে কি কৌশল বলে? বলবো না আমি এই কারণে, যে ব্যক্তিটি রংপুরে থাকে কিংবা যশোরে থাকে কিংবা বরিশালে থাকে, তাকে আমি ঢাকার কোনো একটা ঠিকানায় আচ্ছা তাকে আমি মাইগ্রেট করলাম। উদ্দেশ্যটা কি? তিনি এখানে কর্মস্থলে, এটা তার কর্মস্থল না, আচ্ছা এখানে তার এই জায়গাতে তার চাকরি না, ব্যবসাও তিনি এখানে করেন না। তিনি শুধুমাত্র ভোট দেওয়ার দিন, আগের দিনই উনি আসবেন, ভোট দেওয়ার পর দিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর ঢাকার মতো জায়গা যেটা মেট্রোপলিটন, সেখানে তো ঠিক আইডেন্টিফিকেশন করা একজন এজেন্টের পক্ষে তো ডিফিকাল্ট। এটা তো পরিচিত লোক তো এখানে বেশি কিছু থাকে না। তো সুতরাং তার কাছে যদি তার ভোটার আইডি থাকে আর তিনি যদি দেখা যায় যে ভোটার লিস্টে তার নাম আছে, তো এটা তো যদি বলেন যে না এই ভোটের রাজনীতি তো এটা হতেই পারে, এটাকে সুস্থতা বলে না, এটা ঠিক প্রক্রিয়া না। তো যাই হোক, এগুলো খুব বড় ম্যাটার হয়তো করবে না, কিন্তু এই অশুভ চিন্তাটাই তো খারাপ, তাই না? তারপরে পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও তো আমরা দেখলাম যে ওইখানে, হ্যাঁ, এটা আমাদের বিএনপির পক্ষ থেকে 31 দফাতে বরাবরই বলা হয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় তারা, দাবি আমাদের। সে দাবির প্রেক্ষিতে ইলেকশন কমিশন সেই প্রক্রিয়াটা গ্রহণও করেছে, কিন্তু এখানে বোধহয় পুরোপুরি স্বচ্ছতা আমরা রাখতে পারলাম না প্রথমবারের মতন। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে। বিরতির পর আমরা আবার ফিরে এলাম এখন প্রকাশে। আপনার কাছে মনে হয় যে ভোটের যে ফলাফল ঘোষণার কথা আপনি বলছিলেন যে এটা একটু সময় নিবে বা ভোট গ্রহণটাও সময় নিবে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে একটা হচ্ছে গণভোটের ফল, পোস্টাল ভোট, তারপর হচ্ছে ভোটারদের সরাসরি ভোট, তো এই ফলাফলটা ঘোষণার ক্ষেত্রে কতটুকু সময় নিতে পারে প্রক্রিয়াটা, এবং চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে এটা কোনো প্রভাব পড়বে কিনা? আমার মনে হয় যে প্রভাব পড়ার চাইতে এবারে যে জিনিসটা হবে কি, এটা দৃষ্টি থাকবে সবার। মিডিয়া 17 বছর পরে প্রথমবারের মতন একটা নির্বাচন কভার করতে যাচ্ছে। এখন মেইন স্ট্রিম মিডিয়ার বাইরেও বলা যায় যে ওয়ান স্ট্রিক মিডিয়ারও অসংখ্য ছড়াছড়ি। তো নিশ্চয়ই কেউই ঠিক নজরদারি বাইরে যাবেন এমন না, এবং এইরকম ব্যাপারগুলোতে আমি মনে করি যে মিডিয়ার চ্যালেঞ্জ, মিডিয়ার যারা পরিচালনার দায়িত্বে আছেন তাদের কিন্তু ভীষণ বড় রকম, কারণ পুরো দেশ থেকে ওই দিন এত বেশি খবর আসবে, সেগুলোকে বাছাই করা, সেগুলোকে ঠিকমতো পৌঁছানো, বোঝানো, এবং সেটার থেকে যেন নির্বাচন প্রক্রিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যেন প্রভাবিত না হন, সে ব্যাপারটাকে দেখার খুব দরকার আছে। এখানে বিষয়টা হলো কি যে নির্বাচনের ক্ষেত্রে যে ভোট গ্রহণ করবার যে ব্যাপার যেটা আছে আর কি, সেই ব্যাপারের ক্ষেত্রে ঠিক এটা দুটো ভোট দিতে হবে, এটাও যেমন সত্যি কথা। আবার একই সাথে এটাও ঠিক যে যদি আমরা ইচ্ছা করে যদি কেউ ভোটের গতিকে শ্লথ করে আর কি, আমরা বিভিন্ন জায়গাতে শুনছি এটা, যে তারা নাকি হুইল চেয়ারে করেও লোকজনকে 5-6 জনকে আগে লাইনে লাগিয়ে দেবে, যাতে হুইল চেয়ার তো একটা প্রক্রিয়া আছে, তাকে হুইল চেয়ার ঠেলে তুলতে হয়, হুইল চেয়ারের সাথে একজন লোক লাগবে, সেও সহযোগী হিসাবে থাকতে, ফলে লাইনটা অটোমেটিক হুইল চেয়ারের কারণে সাধারণের চাইতে প্রায় 3 গুণ বড় লাইন হয়ে যাবে। সেখানে আরও কেউ যদি লাইনটাকে দখল করে, ভোটের গতিটাকে কমিয়ে দেয়া এবং পেছনে যারা আছে তাদেরকে বিরক্ত করা, যে তারা অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে যে যেন নিরুৎসাহিত হন, যারা ভোট দেওয়ার প্রচণ্ড আগ্রহ নিয়ে আসছেন তাদেরকে নিরুৎসাহিত করা, অথবা নিজেদের ভোট দেওয়ার পরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে অথবা বাইরে ছড়িয়ে দেয়া যে ওই জায়গায় গণ্ডগোল হচ্ছে, তোমরা যেও না। তো এগুলো কৌশল না। আমরা কিন্তু মানে বলতে গেলে অগাস্ট আপনার কাছে কি মনে হয় যে তফসিলের পর যে প্রচারণা চললো, সেই প্রচারণায় যে গতি, সেই গতিতে আপনার যে অন্যান্য যে প্রতিদ্বন্দ্বী দলগুলো আছে তাদের সঙ্গে আপনারা সমান্তরালে ছিলেন বা এগিয়ে ছিলেন কিনা? আমার মনে হয় কিন্তু এই জায়গায় আমাদের এগিয়ে থাকতে হয়নি, জনগণই আমাদেরকে এগিয়ে রেখেছে। আপনার নিশ্চয় জানা আছে যে জনাব তারেক রহমান যেদিন দেশে ফিরেছেন, বলতে গেলে তিনি নির্বাচনের পরিবেশটা কিন্তু, বা নির্বাচনের বিএনপির পক্ষে যে জোয়ারের সম্ভাবনা, সেটা কিন্তু তিনি সেদিনই মানুষের সামনে তুলে ধরেছেন। সম্ভবত বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব কেন, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে স্বদেশ প্রত্যাবর্তন এতটা বর্ণাঢ্য, এতটা আভিজাত্যময়, এতটা গৌরবময় হতে পারে, সেটা জনাব তারেক রহমানের দেশ ফেরার মধ্যে দিয়ে কিন্তু এটা আমরা দেখতে পেয়েছি। সেই দিনই মোটামুটি দেশের মানুষের কাছে একটা বার্তা চলে গেছিলো যে তাদের আগামী দিনের নেতৃত্বটা কার হাতে যেতে যাচ্ছে, এবং তিনি কথায় তার কাজে যে পরিশীলিত আচরণের পরিচয় দিয়েছেন এবং যে পরিকল্পনাগুলোর কথা বলেছেন, জনঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন, এবং তার প্রত্যেকটা পরিকল্পনার মধ্যে কিন্তু তারুণ্যকে আকর্ষণ করবার বা তারুণ্যকে বোঝাবার চেষ্টাটা ছিল, যে তারুণ্যের জন্য তিনি কী করতে চান। তারুণ্যের পছন্দগুলোকে তিনি অ্যাড্রেস করেছেন, যেমন তারুণ্য যে আধুনিকতাটা চায়, তারুণ্য একটা সৎ শাসনের একটা নিশ্চয়তা চায়, সুশাসন চায়, দুর্নীতিমুক্ত একটা দেশ চায় এবং জবাবদিহিতা চায়।
এই কয়টি জিনিসকে মাথায় রেখে কিন্তু উনি তার সবগুলো কাজই করেছেন। তিনি যখন ঠিক সড়ক পথে যখন দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, দেশের পূর্বাঞ্চল থেকে শুরু করে সব জায়গাতে যখন উনি গেছেন, দক্ষিণ পশ্চিমাঞ্চল সব জায়গায়, তো জনগণ এটা কিন্তু তার দলের নেতাকর্মী হলে কিন্তু এত সংখ্যা হয় না। যে লক্ষ জনতা যখন তার চারপাশে যখন ঘিরেছে, তখন তারা একটা প্রত্যাশার যে দ্যুতি তাদের চোখে মুখে ছিল, সেটা থেকে কিন্তু তাদের অভিব্যক্তি তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা তাদের সিদ্ধান্ত। প্রত্যাশা মানে হচ্ছে ইশতেহারের ব্যাপার। ইশতেহারটা তো আপনারা সব দলগুলি, শুধু আপনাদের না, সবাই একটু দেরি করে দিয়েছে একদম নির্বাচন ভোটের আগ মুহূর্তেক্ষণের কাছাকাছি। কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাবো, সেটা বিরতির পর এসে শুনবো, যে একদম ভোটের কাছে তো আমরা, মানুষ বা সাধারণ ভোটাররা নিশ্চয়ই মনে রাখবেন যে ইশতেহার, ঘোষণা, প্রতিশ্রুতি, সেগুলি একদম ফলটা যখন যদি যারা বিজয়ী হবেন তাদের কাছে চলে গেলে পর তাৎক্ষণিকভাবে তারা ভুলে যাবেন কিনা, যায় কিনা, আমরা এর আগের অভিজ্ঞতাগুলো থেকে বলছি। আপনাদের শেষ অঙ্গীকারটা একটু জানতে চাই বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশে বিরতিতে। ফিরে এলাম এখন প্রকাশে। বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, যে শেষ মুহূর্তের অঙ্গীকার, যে আমরা যে ইশতেহার দিয়েছি, আমরা যে বলেছি নানা রকম, আপনারা ফ্যামিলি কার্ড বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন, মেয়েদের কাজের কথা বলেছেন, বিনিয়োগের কথা বলেছেন। তা সেটা যদি আপনারা নির্বাচনে যদি রায় পান জনগণের এবং সরকার, আমার যতদূর মনে পড়ে আপনি বরাবরই মানে আমাদেরকে বলেছেন যে রাষ্ট্র পরিচালনা ক্ষমতা নিশ্চয়ই, হ্যাঁ, সেই পরিচালনার দায়িত্ব যদি পান, সেই ক্ষেত্রে কতটুকু সময় থাকবে? আমার মনে হয় যে এই যে আমরা বলছি যে শেষ মুহূর্তে নির্বাচনী ইশতেহার ঘোষণা, সেটা হয়তো অন্য দলের জন্য এটা সত্যি হতে পারে, কিন্তু বিএনপি কিন্তু বলতে গেলে নির্বাচনী ইশতেহার বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু প্রায় 2.5 বছর আগেই বলতে পারেন যে তারা জনগণের সামনে উপস্থাপন করেছে। এমনকি যখন দেশের স্বৈরাচারের শাসন বিদ্যমান ছিল, ফ্যাসিবাদ যখন প্রতিষ্ঠিত ছিল, এই সময়, যে সময় কেউ চিন্তা করেনি যে জনগণের এই জনপ্রত্যাশার কথাগুলো জনগণের সামনে এত আগাম তুলে ধরাটা ঠিক কিনা। কিন্তু আমরা এখনো বুঝতে পারছি যে এটা অনেক আগে তুলে ধরাটা ঠিক হয়েছে, কারণ 31 দফা রাষ্ট্র মেরামতের যে ধারণাটা, যেটা জনাব তারেক রহমান প্রায় 2.5 বছর আগে মানুষের সামনে দিয়েছেন, সেটা কিন্তু ইশতেহারে তিনি কিন্তু সেটার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকেননি, সেটাকে তিনি কিভাবে বাস্তবায়ন করবেন সে বাস্তবায়ন কৌশলটা বলে দিয়েছেন। এই জায়গাতে কিন্তু অন্যদের ইশতেহারের সাথে বিএনপির ইশতেহারে কিন্তু একটা গুণগত পার্থক্য আছে। কারণ বিএনপির ক্ষেত্রে কিন্তু ইশতেহার প্রকাশটা কিন্তু নিছক একটা কাগজের বাঁধানো একটা বই জনগণের সামনে তুলে ধরা নয়, কারণ তাদের কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ইতিপূর্বে ছিল। তো স্বাভাবিকভাবে কতটুকু প্রতিশ্রুতি দেওয়া যায়, কতটুকু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়, সেই ধারণাটা তাদের আছে। সেজন্য তারা কিন্তু বলতে পারে যে হ্যাঁ, 1 ট্রিলিয়ন ইকোনমির বাংলাদেশকে তারা করতে চায়, 2 ট্রিলিয়নের কথা বলতে চায় না। কেন বলতে চায় না? এই জন্য যে আমরা 53-55 বছরে আমাদের জিডিপিকে 470-500-র মধ্যে, 400 বিলিয়নের মধ্যে রাখতে পেরেছি, এর বাইরে তুলতে পারিনি আমরা। সেখানে রাতারাতি যদি আমি বলি যে এটা সেখান থেকে প্রায় 5 গুণ বেশি হয়ে 2 ট্রিলিয়ন ইকোনমিতে চলে যাবে, এটা একটা অবাস্তব চিন্তা আর কি। এই অবাস্তব চিন্তাটাকে বাস্তবায়ন করতে গেলে অনেকে হয়তো এটাও বোঝে না যে এই ইকোনমির সাইজটাকে তৈরি করতে গেলে কি করতে হবে, বা এই ইকোনমির সাইজটা নিয়ে আমি করবোটা কি, সেটাও তো দুটো ভাবতে হবে। এখানে আমি একটু যদি পারভাই যোগ করি, যে আছে না যে আমরা খেলতে গেলে পর আগের খেলাগুলোর একটু দেখি যে আগের ম্যাচগুলো কীরকম আমরা খেলেছিলাম, ভুল ত্রুটিগুলি। আপনারা কি 4 দলীয় জোট সরকার 2001-এর যে সময়কাল, 1991-এর যে সময়কাল, সেগুলো কি বিশ্লেষণ করেছেন? নিশ্চয়ই, যে কতগুলো জিনিস কিন্তু এখানে বুঝবার আছে আর কি। যে 91-এর মূল প্রতিশ্রুতির জায়গা ছিল যে আমরা একটা সংসদীয় গণতান্ত্রিক উত্তরণের জায়গাতে গেছিলাম। সেই সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বরং বলতে গেলে আমাদের একেবারে প্রথম প্রাথমিক অভিজ্ঞতা এটা। সেই অভিজ্ঞতাতে বিএনপি ঋদ্ধ হওয়ার চেষ্টা করেছে, পরিশীলিত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে একটা অরাজকতা তৈরি হয়েছিল, সেটার জন্য হয়তো সেই সময়কালটাকে ঠিক স্বাভাবিকভাবে উত্তরণের জায়গায় যাওয়া যায়নি। আবার 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী শাসন ছিল। সেই সময় ঠিক দুর্নীতিটা প্রথমবারের মতন বাংলাদেশের বলবো যে রাজনৈতিক জগতে, মানুষের সমাজের জগতের সাথে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার খেসারত হিসেবে যে তাদের শেষ 3 বছরের যে পারফরমেন্স, যেটা যখন বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন 2001 সালে আসে, তখন তার ঘাড়ে এসে চাপে। তো দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেলো যে বাংলাদেশ বিএনপিতে দুর্নীতির স্কেলে সর্বনিম্ন অবস্থান, যেটাকে অনেকে চ্যাম্পিয়ন বলছে। আসলে শব্দটা তো চ্যাম্পিয়ন নয়,
যে ধারণা সূচকে আমাদের মানটা ছিল, নাম্বারটা ছিল সবচেয়ে কম, 0.4। নিচের দিকে একদম। হ্যাঁ, একদম নিচের দিকে ছিলাম, তলানিতে ছিলাম, সেজন্য হয়তো বলেছে এটা। কিন্তু যেহেতু 3 বছরের হিসেবটা করে যেটা এটা হয়, তো ফলে দুর্নীতির একটা দায় নিতে হয়েছে। ফলে ওই চ্যালেঞ্জটা তাদের ছিল, যেখান থেকে মুক্তটা কীভাবে হওয়া যাবে। সেই চেষ্টাটা অবিরতভাবে হয়েছে বলে কিন্তু ক্রমাগতভাবে সেই 0.4টাকে 1.2, 1.4 এবং 2006 সালে গিয়ে এটা 2.0-তে যখন আনা হয়, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু একেবারে তলানিতে ছিল না। তার অবস্থা কিন্তু প্রায় পেছন দিক থেকে 9 নম্বর 10 নম্বরের কাছাকাছি তখন তারা চলে এসেছিল। ফলে এই যে কথা বলার জন্য আমরা বলি দুর্নীতি 5 বছরের চ্যাম্পিয়ন, এগুলো ঠিক মানে কথার কথা। তো ওইটা একটা অভিজ্ঞতা আমাদের, যে দুর্নীতিকে অ্যাড্রেস না করতে পারলে এটা জনগণ সুফল তার পাবে না। সেই জায়গাগুলো আপনারা পর্যালোচনা করেছেন এবং তখন তো জামাতও আপনাদের সঙ্গে ছিল, হ্যাঁ, জোটের সঙ্গে ছিল। দর্শক, আমরা যাচ্ছি এখন প্রকাশ্যে বিরতিতে। বিরতির পর আমরা আবার ফিরে এলাম এখন প্রকাশে। আরেকটা বিষয়টা জানতে চাই যে আমরা এবার শুরু থেকে মানে এই নির্বাচনী প্রচারণায় তফসিলের আগে পরে বিভিন্ন সময় শুনে যে ষড়যন্ত্র, বানচালের ষড়যন্ত্র, ভোট বানচালের ষড়যন্ত্র, এই যে মানে সব দল থেকে যে কথাগুলো বলা, তাতে ভোটারদের মধ্যে একটা কোনো কি বার্তা গেল যে তারা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে আপনি কি মনে করেন? এখানে দু রকম বিষয় রয়েছে আর কি। একটা হচ্ছে যে ভোট বানচাল হোক, এটা তো একটা দলের তো ঘোষিত একটা অবস্থান, আর নিষিদ্ধ একটা দলের ঘোষিত অবস্থান। তারা তাদের সমর্থকদের বলেছে তারা ভোট কেন্দ্রে যাবে না, তারা ভোট বর্জন করতে চায়। তো ন্যাচারালি সেটা তো তাদের অবস্থানটা খুব স্পষ্ট। আবার একই সাথে যাদের ভিতরে পরাজয় আশঙ্কা আছে, সেটা আবার অনেকের মধ্যে উচ্চাভিলাষ আছে, যারা ভূ রাজনৈতিকভাবে এই দেশটাকে একটা দুর্বল দেশ হিসেবে দেখতে চায় অথবা এই নিয়ন্ত্রণটা তাদের নিজের কাছে রাখতে চায়। তারা একটা গণতান্ত্রিক উত্তরণ বাংলাদেশে হোক, একটা শক্তিশালী জনপ্রতিনিধিত্বের একটা সরকার এখানে থাকুক, এটা তো তারা চাইবে না, এটা তো খুব স্বাভাবিক। তো তাদের চাওয়াটা তো এই ভোট বানচাল করা, প্রশ্নবিদ্ধ করা বা অনিশ্চিত করে দেওয়া, এটা থাকতেই পারে। এবং সেটা জনগণের মধ্যে যতটা বেশি প্রথিত করে দেওয়া যাবে, জনগণ সেটাতে ততটা বেশি আতঙ্কিত হবে। এটা ছিল চেষ্টা। কিন্তু বিএনপি মূলত যে তাদের শক্তির জায়গা তো সমর্থন, এটা তো আমরা বরাবরই জানি যে বিএনপি জনসমর্থনের ভিত্তিতেই টিকে থাকা একটা রাজনৈতিক দল। তো যখন দেখা গেল যে বিএনপি যখন মাঠে নেমেছে, তখন দেখা গেছে যে জনগণ তাদের সেই কর্মসূচিকে এতটা বেশি সমর্থন করতে চাইছে, তখন ওই সমীকরণটা এখন আর কাজ করছে না। এখন যেহেতু সমীকরণটা পাল্টে গেছে, যে নির্বাচন একটা হচ্ছে, এটা একটা অবশ্যম্ভাবী পরিণতি, তখন তারা এই জায়গার সাথে অ্যালাইন করার চেষ্টা করছে এবং সেখানে যত রকম কূট কৌশল আছে সেগুলোকে প্রয়োগের চেষ্টা হচ্ছে। সেগুলো মানে আপনার মধ্যে কি এখনো কোনো শঙ্কা আছে? নির্বাচন অনুষ্ঠান নিয়ে আমার কোনো শঙ্কা নেই, তবে নির্বাচনকে প্রভাবিত করবার যে চেষ্টাটা আছে, অপচেষ্টা আছে, সেটা তবে আমার মনে হয় না যে মানে ওই যে আবার এটা বলা হচ্ছে যে আমরা ইংরেজিতে বলি ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল, যে ব্যাপারটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর এই কথা তো আমরা আমাদের প্রচলিত জায়গার মধ্যে আমরা চলে এসেছি। যেমন আমরা কোনো কোনো জায়গায় দেখছি যে জাল সিল পাওয়া যাচ্ছে, জাল ব্যালট পেপারও কোনো কোনো জায়গায় উদ্ধার হয়েছে, ঘরের ভিতরে বিপুল সংখ্যক অস্ত্র, লাঠিসোঁটার সরঞ্জাম সেখানে তাদেরকে জড়ো করা হচ্ছে। এগুলোর উদ্দেশ্য তো একটা নিশ্চয়ই আছে আর কি। সেই উদ্দেশ্যটা কিছুই না, সেটা হচ্ছে যে নিজেদের ভোটটা একটা প্রকৌশল যে নকশা, সেই নকশার বিপরীতে আপনারা কি সেই কোন নকশা দিয়ে সেটা আবার প্রতিরোধ করবেন কিনা? না, এটা আমার মনে হয় কি যে ভদ্রলোকের জন্য সমস্যা একটা। ভদ্রলোকের সমস্যাটা হচ্ছে কি, ভদ্রলোক ঠিক অতটা নিচে নামতে পারে না, যেটাকে কেউ যদি মনে করে যে আমার সমকক্ষতা করার জন্য আপনি কদর্য আচরণ করবেন, অশ্রাব্য ভাষা ব্যবহার করবেন, চোখ তুলে নেওয়ার কথা বলবেন, হাত ভেঙে দেওয়ার কথা বলবেন, অথবা তুই তোকারি করবেন, এটার পাল্টা যদি আমি আমার শীর্ষ নেতৃত্বে বলি যে ঠিক আছে, হাতের জায়গায় পা ভাঙার কথা বলতে হবে, চোখ তোলার জায়গায় যদি কেউ বলে হৃৎপিণ্ড তুলে আসতে হবে, কেউ তুই তোকারির জায়গায় যদি আরো অশ্রাব্য গালিগালাজ করতে, এটা পারবে না। ভোটার উপস্থিতি কেমন হবে বলে আপনি মনে করছেন? ভোটার উপস্থিতি কেমন হবে বলে মনে করছেন? আমার ধারণা ভোটার উপস্থিতি কমপক্ষে 80-85% হবে, এটা আমার ধারণা আর কি। কারণ যারা ভোট দিতে পারেনি, ও কিছু কিছু যারা মারা গেছেন তারা তো আর ভোট দিতে আসবেন না। সময় শেষ, একটা কথা যোগ করি যে এই জুলাই পরবর্তী সময়ে আমরা দেখছি যে গত 17 বছরের তরুণরা অনেকে ভোট দিতে পারেননি, বা নতুন অনেক ভোটার, এবং তরুণদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। এটা আপনি আমিও একসময় আলোচনা করেছি, তাই না? যদি মনে করেন সেই মনস্তত্ত্ব যে কতটা আপনারা ধারণ করতে পেরেছেন বা সেখানে আপনাদের জলছাপ পড়েছে।
এটা একটা খুবই চমৎকার একটা প্রশ্ন। আমার মনে হয় কি যে তারুণ্য এবং তার সাথে নারীদের বিষয় যেটা বিএনপি কিন্তু খুব জোর গলায় বলছে যে এই অধিকারের জায়গায় কেউ যদি তাদের শ্রমঘণ্টা কমাতে চায়, তারুণ্যকে যদি কেউ অস্বীকার করতে চায়, তারা একটা ধর্মীয় লেবাসের মধ্যে যদি একটা সুনির্দিষ্ট জায়গাতে নিতে চায়, আমরা যেটা দেখেছি আর কি যে কর্মসংস্থানের কথা একটা দল বলে যে তারা অনেক কর্মসংস্থান করবেন, কর্মসংস্থান তারা হয়তো করবেন, কিন্তু তাদের নিজেদের লোক ছাড়া করবেন না, ওদের শিবিরের লোক হতে হবে অথবা জামাতের লোক হতে হবে। আমরা দেখেছি তাদের প্রতিষ্ঠানগুলোতে তারা ওই রকম আইডেন্টিটি বা ওই রকম যদি তাদের আপনারা বলতে ব্যাকগ্রাউন্ড না যাচ্ছেন থাকে যে তাহলে- তরুণদের সঙ্গে তাহলে আপনারা আর এবং জাইমা রহমান আপনি দেখবেন যে তারা তারুণ্যের কথাগুলো জানবার চেষ্টা করেছেন। জনাব তারেক রহমানকে পরামর্শ দিন এরকম একটা অ্যাপস তৈরি করেছেন, তারুণ্যের সমাবেশ করছেন বিভিন্ন জায়গাতে, উনি যেখানে গেছেন জনসভাতে যাওয়ার আগে তারুণ্যকে একখানে করেছেন, তাদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তারা তাকে অনেক অড কোয়েশ্চেন্স করেছে, এমনই বলেছে আপনি একদিনের মধ্যে কেমন করে আইডি কার্ড পেলেন। তিনি কিন্তু খুব চমৎকার উত্তর দিয়েছেন, বলেছেন যে হ্যাঁ এটা আমার জন্য কথা এবং জাস্ট তারপর কথাটা এক মিনিট বলার সুযোগটা নিই আমি। সেটা হচ্ছে যে দেখুন উনি কিন্তু একটা পরিস্থিতির জন্য 17টি বছর অপেক্ষা করতে হয়েছে ওনার, উনি কিন্তু সে কথাটি বলেননি এই কারণে যে সেই তারুণ্য হয়তো সেই আমরা শেষ করবো পারবে মানে রাজনৈতিক সহিষ্ণুতা কতটুকু থাকবে যদি আপনারা পরিচালনার দায়িত্ব পান, জনগণ দেয়? দেখুন জনাব তারেক রহমান যে দলের নেতৃত্ব দিচ্ছেন সেটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাদেরই উত্তরসূরি একটি রাজনৈতিক দল। তারেক রহমান সাহেব সেই লেগাসি যদি বহন করেন, যারা কিন্তু সহিষ্ণুতা দিয়েই কিন্তু টিকেছিলেন, তাদের সহিষ্ণুতাটাই ছিল কিন্তু তাদের রাজনীতির সবচেয়ে বড় অস্ত্র, এবং জনাব বেগম খালেদা জিয়া সেটা দেখেই কিন্তু মানুষের এত বেশি ভালোবাসা পেয়েছেন। সুতরাং যাক, আমরা আপনি সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এই ভোটের একদম যেটা বললাম চৌকাঠে দাঁড়িয়ে আছি, ফলাফলের পর যে অবস্থানে যাক আপনাদের সহিষ্ণুতা, কারণ এই যে যদি কেউ হেরে যায় তাদেরও তো সহিষ্ণুতা দেখাতে নিশ্চয়ই। হয়, সবকিছু মিলে সেটা নিশ্চয়ই জনগণ প্রত্যাশা করবে, দেখবেন। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ। শুভরাত্রি।